করোনায় রাজশাহী মেডিকেলে ৫৩ দিনে ৩৫০ জনের মৃত্যু। ভারতীয় ডেল্টা ধরন ও স্বাস্থ্যবিধি মানায় অনীহাই কারণ। করোনায় বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষা টিভি চালুর উদ্যোগ, থাকবে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস লেকচার। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুরে এডিসের ঘনত্ব প্রায় দ্বিগুণ, বলছে গবেষণা। এবং বিশ্বে করোনায় মৃত্যু ৩৯,০৬,০০০, আক্রান্ত ১৮ কোটির বেশি। একদিনে মৃত ৮,৩০২ জন। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাবিন ফরিদ। গেল বছরের মে মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যায় ৫ জন। এক বছর পর একই সময় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৪, আর গত ৫৩ দিনেই মারা গেছেন ৩৫০ মানুষ। এত প্রাণহানির কারণ হিসেবে করোনার ভারতীয় ধরন ডেল্টা ও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতাকেই দুষছেন চিকিৎসকেরা। রাজশাহীতে করোনার দাপটে মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে অন্য সময়ের চেয়ে। করোনা সংক্রমণের পর গত ১৬ মাসেই মারা গেছেন ৮৯৯ জন, আর গত ৫৩ দিনে মারা গেছেন ৩৫০ জন। মোট মৃত্যুর ৩৯% হয়েছে চলতি বছরের মে এবং জুন মাসে। করোনায় মৃতের সংখ্যা বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, একদিকে দাপুটে ভাব নিয়ে সংক্রমণ ছড়াচ্ছে ভারতীয় ধরন ডেল্টা, অন্যদিকে করোনাকে গুরুত্ব দিচ্ছে না সাধারণ মানুষ। গতকালকে মারা গেছে এমন হচ্ছে ৫ জন। এদের মৃত্যুর কারণে হলো যে এদের আসলে স্যাচুরেশন এত বেশি কমে গেছিল, এরা আস্তে আস্তে আসলে আর বাঁচার মতো অবস্থায় ছিল না। একমাত্র উপায় সেটা হলো প্রতিরোধ। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ভিড় এড়িয়ে চলতে হবে, আর যেসব জিনিস যারা করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আইসোলেট করতে হবে। রাজশাহীতে ৩ দফায় ঘোষিত ২০ দিনের লকডাউন চললেও কমছে না মৃত্যু ও সংক্রমণের হার। স্বাস্থ্যবিধি না মানায় উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য বিভাগ। বেশি ক্রিটিক্যাল না হলে হাসপাতালের দিকে আসতেছে না। যখন সে খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে উপজেলাতে আর কোনো চিকিৎসার কোনো উপায়ই থাকতেছে না, একবারে মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসতেছে, এবং সেই রোগীগুলোকে আর বাঁচানো যাচ্ছে না। চিকিৎসকদের শঙ্কা, করোনায় ভারতীয় ধরন ডেল্টার দাপটে অনেকটাই নাকাল রাজশাহী অঞ্চলের মানুষ। জনগণের অসচেতনতায় সংক্রমণ ও মৃত্যু আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি ও লকডাউনের খবর জানাতে এবার গাজীপুর ও নড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নড়াইলে, সেখানে রয়েছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদুর, নড়াইলে লকডাউন সাধারণ মানুষ কতটুকু মানছেন এবং প্রশাসন কতটুকু ব্যবস্থা নিচ্ছে সেখানে? গাজীপুরে যাব, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী আবুল হাসান। হাসান, গাজীপুরে লকডাউনের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি কেমন? আমি আবারও বলছি, যেভাবে আমি বলছিলাম নড়াইলের কথা বলছিলাম, নড়াইলে মূলত প্রথম দফায় লকডাউন শুরু হয় 11ই জুন, এটা 19শে জুন পর্যন্ত চলে। দ্বিতীয় দফায় শুরু হয়েছে 21শে জুন থেকে 27শে জুন। এটা পুরো জেলায় এই লকডাউন বাস্তবায়ন হচ্ছে। সাধারণ মানুষের ভিতর লকডাউন মেনে চলার প্রবণতাটা খুবই কম। তারা উদাসীনভাবে চলাফেরা করছে, স্বাস্থ্যবিধি মানছে না, যথাযথ নিয়মে মাস্ক পরছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি এই লকডাউন বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে, তারা সেইভাবে মুভমেন্ট করছে। আমি যদি বিগত 2 দিনের জেলা প্রশাসনের লকডাউন মেনে চলার প্রবণতার কথা বলি, তাহলে আমি এটুকু বলতে পারবো যে গতকালকে ৪৫ জনকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে, তার আগের দিন ৫৪ জনকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে। অর্থাৎ প্রশাসন মাঠে রয়েছে যাতে সাধারণ যারা মানুষ আছে তাদেরকে জরিমানা করে হলেও লকডাউন মেনে চলানো যায়, স্বাস্থ্যবিধি মেনে চলানো যায়, এই প্রক্রিয়াটি প্রশাসন করছে। এবং পুলিশ প্রশাসন
আমাদের এখানকার যিনি পুলিশ সুপার আছেন, পুলিশ সুপার সহ অন্যান্য প্রায় 15টি টিম নিয়মিত নড়াইলের বিভিন্ন এলাকাতে টহল দিচ্ছেন, যাতে সাধারণ মানুষ যারা আছেন তারা এই লকডাউনটি মেনে চলে। আমাদের এই সংক্রমণের যে হার, এটা কখনো গতকালকে আমরা লাস্ট যে 24 ঘন্টা সেখানে পেয়েছি 34%, তার আগের দিন ছিল 40%, তার আগের দিন ছিল 48%, অর্থাৎ প্রায় 40%-এর উপরে সবসময় সংক্রমণের হারটি থাকছে। এই আমাদের হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন আছে 22 জন করোনা রোগী এবং মারা গেছে এই পর্যন্ত 36 জন করোনা রোগী। এই ছিল আমার কাছে নড়াইলের সর্বশেষ। আসাদুর আমাদের সাথেই থাকবেন। এবারে গাজীপুরের পরিস্থিতি জানবো, জানাবেন সহকর্মী আবুল হাসান। হাসান, লকডাউন মানুষ কতটুকু মানছেন গাজীপুরে এবং প্রশাসনিক তৎপরতা কেমন? আপনি জানেন যে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিন আছে এবং সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু মানুষের উপস্থিতি এবং যে সিএনজি রিক্সা, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, এগুলোর কিন্তু সংখ্যা বেড়েছে। এবং আপনাকে যদি আমি দেখাতে চাই, আমার পিছনে এখানে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে, বিশেষ করে যারা পোশাক শ্রমিক তারা কিন্তু দলে দলে বিভিন্ন কারখানায় তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং এই কারণে গণপরিবহন বাস বা মিনি বাস চলাচল বন্ধ থাকলেও অন্য যে সকল হালকা যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে এবং মানুষ ধাপে ধাপে বিভিন্ন উপায়ে যারা ঢাকামুখী তারা কিন্তু আসলে তাদের যাত্রা কিন্তু থেমে নেই, তারা বিভিন্নভাবে ভেঙে ভেঙে রাজধানী ঢাকায় প্রবেশ করছে এবং এ কারণে সরকার ঘোষিত লকডাউনের যে সুফল সেটি আসলে কতটুকু পাওয়া যাবে সেটা নিয়ে এখানকার স্থানীয় মানুষ কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। কারণ মানুষের যে চলাফেরা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যদিও লকডাউন বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের একাধিক টিম কাজ করছে, কিন্তু মানুষ যে নানা অজুহাতে নানা কারণে কিন্তু বের হচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রেখে যে এখানে যে পাড়া মহল্লায় যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু দিনভর খোলা থাকছে এবং সেখানে মানুষের জটলা রয়েছে। মানুষ কিন্তু বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন এবং তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি কিন্তু দেখা যাচ্ছে না। অনেকে মাস্কই ব্যবহার করছে না। এখানে যে আমি চান্দনা চৌরাস্তা এলাকায় ঘুরে দেখেছি যে মানুষের মধ্যে যে করোনা ভয় বা সচেতনতার যে বিষয়টি সেটি কিন্তু উপেক্ষিত রয়েছে। তারা কিন্তু হরহামেশাই নানা অজুহাতে বাড়ি থেকে বের হচ্ছেন এবং চার স্টল সহ বিভিন্ন দোকানে ভিড় করছেন, গল্প গুজব করছেন, কিন্তু মানুষের ভিতরে যে করোনার সচেতনতা সেটি তৈরি হয়নি। যদিও এখানকার পুলিশ প্রশাসন বলছে যে জনসচেতনতায় তারা মাইকিং করছেন এবং দোকানপাট বন্ধ রাখতে একাধিক মোবাইল যে টহল টিম সেটি কাজ করে যাচ্ছে। আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি, সেখানেও কিন্তু গাড়ি চলাচল করছে, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি এবং এগুলো কিন্তু অবাধে দাপিয়ে বেড়াচ্ছে সকাল থেকেই। তবে এখানকার হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের একাধিক টিম কিন্তু কাজ করে যাচ্ছে এই করোনার যে লকডাউন সেটি বাস্তবায়নের জন্য। আর করোনা পরিস্থিতি হিসেবে আমি যদি এই জেলার অবস্থান বা হার বলি, সেটা হচ্ছে যে গাজীপুরে গত 24 ঘন্টায় নতুন করে 7 জন রোগী আক্রান্ত হয়েছেন। 293 জন রোগী এখানে নমুনা পরীক্ষা করেছিলেন এবং তাদের মধ্যে 60 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এই পর্যন্ত মারা গেছে 228 জন মানুষ। এই ছিল মোটামুটি গাজীপুরের করোনা পরিস্থিতি। গাজীপুর ও নড়াইলের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। করোনা মোকাবিলায় নবাবগঞ্জ ও দোহার উপজেলায় আজ থেকে 7 দিনের লকডাউন। বুধবার বিকেলে ঢাকা জেলা করোনা প্রতিরোধ কমিটির এক বিশেষ সভায় হয়েছে এই সিদ্ধান্ত। ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সভায় জানানো হয়, নবাবগঞ্জ ও দোহার উপজেলায় করোনা সংক্রমণের হার 40% বেশি। সে কারণেই সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে 30 জুন পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে। এ সময় মাস্ক পরা, জনসমাবেশ বন্ধ রাখা সহ দেওয়া হয়েছে 9 দফা নির্দেশনাও। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত 5727 জন। এছাড়াও প্রায় 2 মাস পর একদিনে সর্বোচ্চ 85 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য। 554টি ল্যাবে 28,256 নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.27%।
আগের দিন এই হার ছিল 19.36%। জেলা বিশ্লেষণে দেখা যায় রাজশাহী জেলায় সর্বোচ্চ 352, খুলনায় 305 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত শনাক্ত হল 8,66,877 জনের। মৃত 85 জনের মধ্যে খুলনা বিভাগে 36 জন, ঢাকায় 19, রাজশাহীতে 18 এবং চট্টগ্রাম বিভাগে 7 জন মারা গেছে। এদের মধ্যে 60 বছরের ঊর্ধ্বে 46 ও 51 থেকে 60 বছর বয়সী 18 জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো 13,787 জনে। সংক্রমণ কমিয়ে আনবার জন্য চলমান লকডাউন এবং বিধিনিষেধকে কঠোরভাবে মেনে চলবার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন, প্রয়োজনে কঠোর হতে তাদেরকে এই বিষয়ে অনুরোধ করা হলো। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এর ব্যত্যয় হলে কোভিড-19 পরিস্থিতি শোচনীয় অবস্থায় চলে যাওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের শঙ্কা, ঢাকার বাইরে পর্যাপ্ত আইসিইউ ও অক্সিজেন সরবরাহ না থাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আইসিইউ, এইচডিও কিংবা হাইফ্লো নেজাল ক্যালোনা কিংবা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, এই সুবিধাগুলা সব জেলায় না থাকার কারণে রোগীরা আসলে বিপর্যয়ের মুখে পড়বে। সেই প্রেক্ষাপটে একটা ঝুঁকি আমাদের, কিংবা স্বাস্থ্য ঝুঁকি কিংবা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 3,168 জন। এ নিয়ে মোট সুস্থ 7,91,553 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের জন্য শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সারা বছর যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে থাকতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থী পড়াশোনার বাইরে। কবে নাগাদ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যেন পড়াশোনার সঙ্গে থাকে, সেজন্য চালু করা হচ্ছে শিক্ষা টিভি। এই টিভিতে প্রচারিত হবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস লেকচার। টেলিভিশনের যে ক্লাস, সেই ক্লাসগুলো যেন আরো উন্নত হয় সে বিষয়ে আমরা এখন কাজ করছি। আর এই টিভি ক্লাসগুলো যেন সবার কাছে পৌঁছায় সে ব্যাপারেও আমরা কাজ করছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখার জন্য ডিজিটাল মাধ্যমে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদেরও। 1,50,000 শিক্ষককে আমরা প্রশিক্ষিত করেছি, ট্রেনিং দিয়েছি, আইসিটিতে প্রশিক্ষণ দিয়েছি এবং একই সাথে আমরা এই কয়দিনের মধ্যে গুগল মিটে ওরিয়েন্টেশন দিয়েছি প্রত্যেকটা স্কুল থেকে মিনিমাম 2 জন করে শিক্ষককে, কমপক্ষে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে সমন্বিত উদ্যোগ দরকার। শুধু শিক্ষা টিভি চালু করাই নয়, সেখানে বাছাই করে সেরা শিক্ষকদের ক্লাস লেকচারও প্রচার করতে হবে। শিক্ষামূলক অনুষ্ঠানেরও পরিকল্পনা রাখার তাগিদ গবেষকদের। শিক্ষা টিভি চালু করাই নয়, সেখানে বাছাই করে সেরা শিক্ষকদের ক্লাস লেকচারও প্রচার করতে হবে। শিক্ষামূলক অনুষ্ঠানেরও পরিকল্পনা রাখার তাগিদ গবেষকদের। কন্টেন্টগুলোকে এবং শিখন যে অ্যাসেসমেন্টের জায়গাগুলোকে আমরা ডিজাইন করে ফেলতে হবে, প্ল্যান করে ফেলতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী একদল দক্ষ শিক্ষক তৈরি করতে হবে আমাদেরকে, যে যারা কি করবে, চেন আপ থাকবে, যারা এই ক্লাসগুলো টেলিভিশনের মাধ্যমে তারা নিবে। শিক্ষার্থীদের পড়াশোনার সাথে রাখতে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 5 মাসে আক্রান্ত 101 জন, আর জুনের 23 দিনেই রোগী মিলেছে 146 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, শাহবাগ, পরিবাগে এডিসের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। এবার পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিলেও এডিস নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। চলতি মাসের বেশিরভাগ দিনই বৃষ্টি হয়েছে রাজধানীতে। পরিত্যক্ত টায়ার, বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন স্থানে জমেছে পানি। এতে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর এখন পর্যন্ত ঢাকায় ডেঙ্গু রোগী মিলেছে 247 জন, যার 146 জনই আক্রান্ত জুনের 23 দিনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, প্রতিটি ওয়ার্ডেই বেড়েছে এডিস মশা। ব্রুটো ইন্ডেক্সে ঘনত্ব পাওয়া গেছে 25 থেকে 50 পর্যন্ত। কীটতত্ত্ববিদেরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে।
আমাদের গবেষণায় আমরা যেটা দেখেছি, ঢাকা শহরের পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার কারণে আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন পাত্রে পানি জমা হয়েছে এবং সেখানে এডিস মশার জন্ম হয়েছে। বিশেষ করে টায়ারে আমরা পর্যাপ্ত পরিমাণে এডিস মশা পাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি অভিযান চালানো হচ্ছে, এতে নিয়ন্ত্রণে থাকবে পরিস্থিতি। বিশেষজ্ঞদের একটি মতামত রয়েছে যে 1 বছর যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এর পরবর্তী বছরে সেটার প্রকোপটা আরো হিংস্রভাবে আসে। তো সেই প্রস্তুতিও আমরা নিয়েছি, যেখানে আমরা লার্ভা পাচ্ছি সেখানে আমরা জরিমানা করছি। কিন্তু সরকারি যে আবাসনগুলো আছে এগুলো আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা হয়ে দাঁড়ায়। আমরা বারবার তাদেরকে চিঠি দিয়েছি, তাগাদা দিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন কঠোরভাবে তাদেরকে জরিমানা আরোপ করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিরুনি অভিযান, জরিমানা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিএনসিসির নগর মাতৃসদন এবং স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিজেদেরকে সচেতনতা আনি, নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করি, নিজেদের আঙ্গিনা পরিষ্কার করি এবং সবাইকে বলি আমরা যে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। সিটি কর্পোরেশনের 44টি স্বাস্থ্যকেন্দ্রে আমরা বিনামূল্যে কিট ডিস্ট্রিবিউশন করেছি, আপনাদের একটি পয়সাও লাগবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ না নিলে করোনার মধ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের চোখ ফাঁকি দিতে তেলবাহী গাড়ি ও প্রাইভেট কারের সিলিন্ডারে বহন হচ্ছে মাদক। তেলের জায়গায় গাঁজা ভরে জেলায় জেলায় পাঠাচ্ছে একটি চক্র। 50 কেজি গাঁজা ভর্তি তেলের গাড়ি সহ গ্রেপ্তার হয়েছে 3 জন। এছাড়াও গাড়ি সিলিন্ডারে নেয়া ইয়াবার চালান সহ আটক হয়েছে 2 জন। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের চালান আসছে এমন তথ্য পেয়ে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। রাজধানীর শেওড়াতে তেলবাহী একটি গাড়ি দেখে সন্দেহ হলে চালায় তল্লাশি। চালক দাবি করে গাড়িটি তেল ভর্তি। সন্দেহ হলে তেলের টাঙ্কির ঢাকনা খুলতে বলে পুলিশ। বেরিয়ে আসে বস্তায় বস্তায় গাঁজা। জব্দ হয় 50 কেজি। টেকনাফ থেকে ইয়াবার চালানের খোঁজে শুরু হয় ডিবির অভিযান। যাত্রাবাড়িতে অনিবন্ধিত একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে তল্লাশি চালায়। গাড়ির পেছনের সিলিন্ডারে পাওয়া যায় 20,000 ইয়াবা। গোয়েন্দারা জানাচ্ছে, এমন তেলের গাড়িগুলোকে জরুরি পরিবহন হিসেবে দেখে আইন শৃঙ্খলা বাহিনী, তাই নজরদারি এড়িয়ে বহুবার পাচার করেছে মাদক। পেট্রোলিয়াম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এর মধ্যে যে গাঁজা বা ইয়াবা বহন করা যায় সাধারণভাবে ট্রাফিকের পুলিশ, হাইওয়ে পুলিশ বা কোনো পুলিশ এটা সন্দেহ করবে না। সেই কারণে এরা অতি বেশি টাকার লোভে এই বিপুল পরিমাণের গাঁজা এই টাঙ্কির পেটের ভিতরে রেখে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম। ডিবি জানালো, গ্রেপ্তার হবেন তারাও। শুধু মাদক উদ্ধার করলেই যে মাদকের যে সমস্যাটা সমাধান হবে তা না। যারা মাদক সেবী, পরিবার থেকে, সমাজ থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, এদের ব্যাপারে সচেতন করা মনে হয় সবারই এখন সব লেভেল থেকে আমাদের কাজ করতে হবে। মিয়ানমার থেকে ইয়াবা ও ভারত থেকে গাঁজা আসা বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ গোয়েন্দাদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিমনির করা ধর্ষণ হত্যা চেষ্টা মামলায় 5 দিনের রিমান্ডে নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে সাভার থানা পুলিশ। আর মাদক মামলায় খারিজ হয়েছে আসামিদের জামিন আবেদন। চিত্রনায়িকা পরিমনি, নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন 14 জুন। পরে উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় মাদক দ্রব্য। সে রাতেই নাসির অমিসহ 5 জনকে আসামি করে বিমানবন্দর থানায় হয় মাদক আইনে মামলা। এরপর তাদের দেয়া 7 দিনের রিমান্ড শেষ হয় বুধবার। গোয়েন্দারা বলছেন, এই মামলায় নাসির অমির সম্পৃক্ততা কতটুকু তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য লাগবে আরো সাক্ষ্য প্রমাণ। হাতে নাতেই আমাদের পাওয়া গেছে মদ এবং মাদক, সেটার সাথে কার কতটুকু জড়িত এই বিষয়গুলি, এবং এটা আরো কিছু সাক্ষ্য প্রমাণ রাখতে হবে যে আমাদের লাগবে। সেটা নিয়ে আমরা কাজ করছি। কাজ করলে খুব সহজে আমরা এটার পুলিশ রিপোর্ট দিয়ে দিব। আদালতে তুলে নাসির অমিকে আর রিমান্ডে চায়নি ডিবি।
খারিজ হয়েছে আসামি পক্ষে জামিন আবেদনও। তবে অমির বিরুদ্ধে হওয়া পাসপোর্ট ও মানব পাচার মামলার রিমান্ড আবেদনের শুনানি হবে 30 জুন। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসির অমিকে পরিমণি ধর্ষণ হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ডে চায় সাভার থানা পুলিশ। আদালত তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ এটা জিজ্ঞাসাবাদ করে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবে, যে জিজ্ঞাসাবাদের পরে যে রেজাল্টটা পায় সেটা দিয়ে একটা ফ্রডান দিয়ে 5 দিন পরে চালান দেবে। আমরা মনে করছি যে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হলাম এবং আমরা এর এগেইনস্টে আমরা প্রয়োজনে উচ্চ আদালতে যাব এবং আমার নাসিরউদ্দিন মাহমুদ পরিস্থিতির শিকার। 9 জুন বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টা হয়েছিল জানিয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরিমণি। পরে তার এই অভিযোগে মামলা হয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী 40 জন পেলেন সরকারি ঘর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় তাদের জন্য গড়ে উঠেছে গুচ্ছগ্রাম, স্বপ্নের ঠিকানা। আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন নিয়ে নতুন আবাসে উঠছেন তারা। শেরপুরে জেলা প্রশাসনের হিসাবে তৃতীয় লিঙ্গের অন্তত 52 জন মানুষের বাস। সামাজিকভাবে নানা বৈষম্যের শিকার তারা, পাশাপাশি অনেকেই বাড়ি ভাড়া দিতে চান না তাদের। অবহেলিত এসব মানুষের জন্য শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নে 2 একর জায়গায় 69,04,000 টাকায় গড়ে উঠেছে আবাসন প্রকল্প স্বপ্নের ঠিকানা। সেখানে আছে পুকুর, আবাদের জন্য খোলা জায়গা এবং প্রশিক্ষণের জন্য মাল্টিপারপাস রুম। ইতিমধ্যে 40 জনের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন ঘরের চাবি। মাত্রায় ছাদ ছিল না, ছাদ হয়েছে, সরকার ঘর দিচ্ছে আমাদের। ব্যাংকে থেকে যদি নুন পাই, আমরা হাঁস, মুরগি, ছাগল পালবো। আমরা তো নিজেদের মতো নিজেরা এখন বাঁচবো। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা যেন তাদের জীবিকা অর্জন করতে পারে, এই বিষয়ে আমি কাজ করতেছি। তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারি বেসরকারি সহযোগিতায় এদের অনেকেই হাঁস মুরগি পালন, সেলাই, কম্পিউটার সহ নানা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন। হিজড়ারা এখন আত্মকর্মের দিকে ধাবিত হচ্ছে। কেউ হাঁস পালছেন, কেউ হয়তো সেলাই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন। আমরা আশা করি যে এর মধ্য দিয়ে যে ধারাটা সূচনা হয়েছে, সামনের দিনগুলোতে এই হিজড়ারা হয়তো সমাজেও একটা মূল্যায়ন পাবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের মূলধারায় ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসকের। তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের বিষয় করে ট্রেনিং দিয়ে, সম্মানের জায়গাটা দিয়ে তাদেরকে আমরা আপন করে নিতে চাচ্ছি। সাধারণ মানুষের সহযোগিতা চাইব, তারাও যেন এই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে মানুষের মতো দেখেন। সবার সহযোগিতায় শেরপুরের তৃতীয় লিঙ্গের মানুষেরা অর্থনৈতিকভাবে দ্রুত আত্মনির্ভরশীল হয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাহাড়ে অবৈধ দখলদার উচ্ছেদে দ্বিতীয়বারের মতো অভিযানে নেমেছে জেলা প্রশাসন। লালখানবাজার একে খান পাহাড়ে চালানো অভিযানে উচ্ছেদ করা হয় বেশ কিছু বসতি। নগর বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযানে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ সম্ভব নয়। ব্যবস্থা নিতে হবে পাহাড় মালিকদের বিরুদ্ধে। অন্য সময় নজরদারি না থাকলেও প্রতি বছর বর্ষা এলেই তৎপর হয় প্রশাসন। গত 15 দিনে 2 দফা অভিযানে পাহাড় থেকে 417টি বসতি উচ্ছেদ করা হয়েছে। বসবাসকারীরা বলছেন, কম ভাড়ার কারণেই পাহাড়কে বেছে নেন তারা। কুলিমুলি সবকিছু করে দিচ্ছে, এখন আমরা কোন জায়গায় যাই থাকবো? আমাদের তো থাকার জায়গা নেই। এ বুড়া মানুষ আমার মারা কি করছেন, আমরা কিনতাম কর না। এই কারণে যদি খান্ডের ভালো থাকতো তত যাই থাকতে দিতাম। 2007 থেকে 2020 সাল পর্যন্ত চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছেন 2 শতাধিক মানুষ। নগর বিশেষজ্ঞরা বলছেন, শুধু উচ্ছেদ করেই ঝুঁকিপূর্ণ বসতি বন্ধ সম্ভব নয়। এজন্য মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। ব্যক্তি মালিকানার ব্যক্তিকে দায়ী করতে হবে পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গৃহ নির্মাণ করার জন্য বা বসবাসের ব্যবস্থা করার জন্য। একইভাবে রাষ্ট্রীয় মালিকানা যিনি আছেন সেটিও কিন্তু অ্যাবান্ডেন্ট প্রপার্টির মতো থাকে না। সেখানে যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের এস্টেট ডিপার্টমেন্টের লোকরা তার দেখভাল করে। তাহলে সেই জায়গায় যদি অবৈধ কোনো বসতি থাকে তাহলে দেখভালের লোক তাকে দায়ী করতে হবে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এটা আসলে ব্যক্তি মালিকানা পাহাড় নাকি এরকম, সেটা আমাদের আজকের বড় বিষয় না। আজকে হলো আমাদের মূলত যারা অবৈধভাবে এই পাহাড় সহ অন্যান্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়গুলোতেও যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, আমরা আগেও করেছি, আজকে করছি এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রামে সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি মালিকানাধীন 17টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি 835টি, কিন্তু বাস্তবে তা লক্ষাধিক। বছরের পর বছর সেই সংখ্যা বেড়েই চলেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নানা অভিযোগের পর ভিডিও অ্যাপ টিকটক বন্ধে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে টিকটক সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করাই একমাত্র সমাধান নয় বলছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সামাজিক যোগাযোগের অ্যাপগুলো ভালো কাজে ব্যবহারে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। কম গতির ইন্টারনেটেও টিকটক অ্যাপ চালানো ও ভিডিও আপলোড করার সুযোগ থাকায় দেশে অনেক তরুণ তরুণীর কাছে তা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এজন্য রাজধানী থেকে গ্রাম পর্যায় পর্যন্ত বেড়ে চলেছে এর ব্যবহারকারী। তবে এর মাধ্যমে অশ্লীল ও উদ্ভট কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ আসছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি ভারতে ঢাকার এক তরুণীকে নির্যাতনের ঘটনা প্রকাশের পর টিকটকে পরিচয় সূত্রে নারী পাচার সহ নানা অপরাধের চিত্র সামনে আসে। এই অবস্থায় নানা দেশের মতো বাংলাদেশেও টিকটক বন্ধের দাবি ওঠে। বুধবার ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে অশ্লীল ভিডিও তৈরিতে জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। যারা এই ফাঁদে পা দিচ্ছেন তারা যেন নিজেকে গুটিয়ে রাখেন এই টিকটক কিংবা আরও এই ধরনের যেগুলি সামাজিক প্রচারণা চলছে, তারা না হলে তারা এই ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে। আপনারাও এইটা প্রচার করবেন। আর এইটা বন্ধ করার জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমরা যে একটা ব্যবস্থা নেবার জন্য আমরা শীঘ্রই বসবো। এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন সরকার সিদ্ধান্ত নিলে টিকটক বন্ধ করা হবে, তবে অনলাইন প্ল্যাটফর্মে শুধু অ্যাপ বন্ধ করেই তরুণ তরুণীদের নিরাপদ রাখা সম্ভব নয় বলে মনে করেন তিনি। অনলাইনে তালা মেয়েরা কোনোদিন দরজা বন্ধ করে রাখতে পারবেন না। এখনকার নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা জানে কেমন করে এই তালা খুলতে হয়। আমি বাংলাদেশে এমনিতে যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে তার ব্যবস্থা আমি করতে পারবো। বিশেষজ্ঞরাও বলছেন বিকল্প সুযোগ থাকায় শুধু টিকটকের মতো অ্যাপ বন্ধ করে অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। আমরা যদি সত্যিকার অর্থে চাই যে অপরাধ দমন করতে, তাহলে যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে তার প্রথমটি হচ্ছে যারা এই ধরনের অপরাধ করছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে সচেতনতা। স্মার্টফোনে সহজে ব্যবহারের সুযোগ থাকায় কম বয়সীদের মধ্যে বাড়ছে টিকটকের জনপ্রিয়তা। তাই এর ইতিবাচক ব্যবহারে কিভাবে তাদের আগ্রহী করা যায় সেদিকে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অফ অনারে নারী ইউএনওকে বাদ দেওয়ার সুপারিশ আমলে নেবে না মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান এই ধরনের প্রস্তাবে তিনি ও তার সরকার বিব্রত। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মন্ত্রী। মৃত্যুর পর গার্ড অফ অনার দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। উপজেলায় এ দায়িত্ব পালন করেন ইউএনও। সম্প্রতি নারী ইউএনওদের দিয়ে গার্ড অফ অনারে আপত্তি জানায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ নিয়ে সমালোচনা হয় নানা মহলে, উত্তাপ ছড়ায় সংসদেও। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন। যদি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষ থেকে আসে। মুক্তিযোদ্ধা মন্ত্রী জানান সংসদীয় কমিটির এই সুপারিশ এখন মন্ত্রণালয়ে পৌঁছয়নি, আর এলেও তা আমলে নেওয়া হবে না, কারণ প্রস্তাবটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সর্বোচ্চ কর্মকর্তা যিনি উপজেলার এবং ম্যাজিস্ট্রেট তিনি গার্ড অফ অনারটা দিবেন। এটা মুক্তিযোদ্ধার জন্য সম্মানের। তো সে নারী না পুরুষ সেটা হিসাবে তো তিনি দেন না, তিনি দেন পদমর্যাদার ব্যাপারে। তাই এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, কাজে এটা তো গ্রহণ করার কোনো সুযোগ নেই। তিনি বলেন যে দেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা নারী, সেখানে এ ধরনের সুপারিশ অযৌক্তিক। নিঃসন্দেহে এটা আমাদের জন্য বিব্রতকর, অনস্বীকার্য। এটা তো খুবই বিব্রত করেছে আমাকে না আমাদের সবাইকে। আমাদের প্রায় 100-র মতো ইউএনও নারী আছেন, 500-র মধ্যে 100-র উপরে হবে। জেলা প্রশাসকরা নারী আছেন, সচিবরা নারী আছে। আমাদের তো নারী বিবর্জিত গভর্নমেন্ট চলবে এরকম। এছাড়া মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দিনের বেলায় দেওয়ার সুপারিশও গ্রহণযোগ্য নয় বলে জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাভারে নারী পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামিসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 22 জুন রাত 8টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই নারীকে তুলে নিয়ে যায় তার সহকর্মী তারেক, রাব্বি মিয়া ও অমিত হাসান। পরে দল বেঁধে ধর্ষণ করে ওই নারীকে। ভুক্তভোগী ওই নারী পরিবারের কাছে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করে। এই ঘটনায় আটককৃত আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে ফুটানো হয়েছে 28টি অজগরের বাচ্চা। টানা 67 দিন ইনকিউবেটরে বিশেষ তাপমাত্রায় রেখে মঙ্গলবার সকাল থেকে একে একে অজগরের বাচ্চা ছাড়া হয়। 20 দিন পর্যবেক্ষণে রেখে সীতাকুণ্ডের বনে বাচ্চাগুলো ছাড়া হবে। 2019 সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগর 25টি ডিম দেওয়ার পরেই সেগুলো সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর পর সেগুলো ছাড়া হয় সীতাকুণ্ড বনে। এবার 14 এপ্রিল খাঁচায় 31টি ডিম দেয় একটি অজগর। এসব ডিম সরিয়ে নেওয়া হয় বিশেষ ইনকিউবেটরে। নির্ধারিত তাপমাত্রায় 67 দিন রাখার পর জন্ম হয় অজগরের 28টি বাচ্চার। বেসিক্যালি এসেছিলাম সাপের বাচ্চা দেখতে। এখন চিড়িয়াখানা তো বন্ধ, যেহেতু করোনা সিচুয়েশন, তো ইনশাআল্লাহ সিচুয়েশন ঠিক হোক তারপর দেখতে আসবো। লকডাউনের কারণে যে বন্ধ, সে কারণে ভিতরে ঢোকার সুযোগ হয়নি। তারপরও বাহির থেকে যতটুকু দেখলাম এতেই মোটামুটি সন্তুষ্ট। 90 ভাগের বেশি ডিম থেকে বাচ্চা পাওয়ায় দারুণ খুশি কর্মীরা। আমরা খুবই আনন্দিত। বাংলাদেশে কোথাও এভাবে ফুটাতে পারে কিনা জানি না। আমরা 2বার ফুটেছি আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানায়। আমরা এদেরকে রক্ষণাবেক্ষণ করে বড় করে বাইরে ছাড়ার জন্য চেষ্টা করতেছি। আগামী 15 দিন পর খোলস বদলাবে বাচ্চাগুলো। 20 দিন পর ছেড়ে দেওয়া হবে সীতাকুণ্ডের গহীন জঙ্গলে। এগুলো আমাদের কাছে প্রায় 20 দিনের মতো থাকবে এবং 15 দিন পরে এদের চামড়া, যেটা আমরা শেডিং বলি, চামড়া চেঞ্জ করার পরে তাদেরকে আমরা খাওয়াবো। খাওয়ানোর পরে আমরা আসলে 5-7 দিন পরে এই সাপগুলার পরবর্তীতে ব্যবস্থা নিব আর কি। নয় এটা চিড়িয়াখানা রাখবো, অথবা আমরা গতবার না এটা বন্য পরিবেশে অবমুক্ত করবো। 1989 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 22টি অজগর রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় মারা গেছেন 8,447 জন, শনাক্ত 4,17,000। এই নিয়ে বিশ্বে মোট করোনায় প্রাণহানি 39 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 18 কোটির বেশি। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 978 জনের, নতুন করে আক্রান্ত হয়েছে 54,000। দেশটিতে নতুন করে ধরা পড়েছে করোনার নতুন ধরন ডেল্টা প্লাস, যা চলমান পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। দিল্লিতে 40 জনের বেশি মানুষ এই নতুন ধরনে আক্রান্ত হয়েছে। এদিকে ব্রাজিলে একদিনে সর্বোচ্চ 2,343 জন মারা গেছেন, আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 1,14,000-এ। এদিকে পুয়ের্তো রিকোতে হতে যাওয়া নাইট অফ সানহুয়া উৎসবে করোনা সংক্রমণ ঠেকাতে সৈকতেই দেয়া হচ্ছে করোনার টিকা। পর্তুগালে বাড়ছে ডেল্টা ধরনের সংক্রমণ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ ডেতে রোমাঞ্চ ছড়িয়েছে, যেখানে 8 উইকেটের জয়ে শ্রেষ্ঠত্ব নিউজিল্যান্ডের। 139 রানের টার্গেটে উইলিয়ামসন টেইলরের ব্যাটে সহজেই টপকেছে ব্ল্যাক ক্যাপস। মেলবোর্ন লর্ডসের আক্ষেপ এবার সাউদাম্পটনে ঘুচিয়ে বড় স্বস্তি কিউইদের। মেলবোর্ন লর্ডসের আক্ষেপ কিছুটা হলেও ঘুচল সাউদাম্পটনে। রোজ বলে নিউজিল্যান্ডের হাতে টেস্টের শ্রেষ্ঠত্ব, আইসিসি ইভেন্টে ব্ল্যাক ক্যাপসের দ্বিতীয় সাফল্য উইলিয়ামসনের দলের জন্য স্পেশাল। অন্যদিকে মন খারাপ ভারতের, আরো একবার মেগা মঞ্চে হতাশা বিরাট কোহলির। কঠিন পথ পাড়ি দিয়ে দুই দল আসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বেরসিক বৃষ্টি হয়ে ওঠে কেন্দ্রীয় চরিত্র। নির্ধারিত রিজার্ভ ডে অবশ্য রোমাঞ্চ ছড়িয়েছে। পঞ্চম দিনে 2 উইকেটে 64 করা ভারত আটকে যায় 170 রানে। পূজারা, কোহলি, রাহানেরা ধরাশায়ী কিউই পেস তাণ্ডবে। ঋষভ পান্তের 41ই সর্বোচ্চ। সাউদের শিকার 4 উইকেট, বোল্টের অ্যাকাউন্টে 3টি। 139 রানের টার্গেট, তখনও বাকি 50 ওভারের বেশি। ল্যাথাম কনওয়েকে অল্পতে ফিরিয়ে আশার সঞ্চার করেন অশ্বিন। ডিআরএস নিয়ে বেঁচেছেন উইলিয়ামসন। ক্যাচ মিসে হতাশা তীব্র হয়েছে কোহলিদের। 2 সিনিয়র টেইলর, উইলিয়ামসন দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। লেগেছে 45 ওভার 5 বল। প্রতিকূল পরিস্থিতিতে 50 অধিনায়কের, টেইলর অপরাজিত 47 রানে। এই অর্জন নিউজিল্যান্ডকে দিয়েছে মহাস্বস্তি, সাপ মুক্তির আনন্দ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঢাকা প্রিমিয়ার লিগে দাপুটে জয় দিয়ে শীর্ষে উঠেছে আবাহনী। বৃষ্টি আইনে প্রাইম দোলেশ্বরকে 7 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে রোমাঞ্চকর ম্যাচে গাজী গ্রুপকে 2 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। টসে হেরে ব্যাটিংয়ের শুরু থেকেই ছন্দহীন গাজী গ্রুপ মাহেদী ও আরিফুল ছাড়া উইকেটে থিতু হতে পারেনি কেউই। অলোক কাপালির স্পিনে 125 রানে আটকে যায় মাহমুদুল্লাহর দল। 16 রান খরচায় নেন 3 উইকেট। বোলিংয়ে উজ্জ্বল কাপালি, ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। শেষ দিকে উত্তেজনা ছড়ানো ম্যাচে তার অভিজ্ঞতায় জয় পায় প্রাইম ব্যাংক। সন্ধ্যায় বৃষ্টি বাগড়ায় ম্যাচে দোলেশ্বরের বিপক্ষে 7 উইকেটের জয় পায় মুশফিকহীন আবাহনী। সাইফুদ্দিনের বোলিং তোপে 135-এ থামে দোলেশ্বর। জবাবে মুনিম শাহরিয়ারের 44 রানে সুপার লিগের তৃতীয় জয় আকাশী নীলদের। ইউরো চ্যাম্পিয়নশিপে ই গ্রুপের শেষ রাউন্ডে ছিল নাটকীয়তা। বাদ পড়ার শঙ্কায় থাকা স্পেন এদিন স্লোভাকিয়াকে উড়িয়ে দিয়েছে 5-0 গোলে। আর এই জয় গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16তে এনরিকের দল। আত্মঘাতী গোলের রেকর্ড এবার 8-এ পৌঁছে গেছে। স্পেনের বিপক্ষে স্লোভাকিয়া নিজেদের জালে বল পাঠিয়েছে 2 বার। বাকি 3 গোল করেছেন এমেরিক লাপোর্ত, পাবলো সারাবিয়া এবং ফেরান তোরেস। অন্য ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে, যেখানে পোল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ সেরা সুইডেন জোড়া গোল করেও দলকে জেতাতে পারেননি লেভানডস্কি। ইনজুরি টাইমের সাফল্যে পূর্ণ পয়েন্ট পাগিয়েছে সুইডিশরা। ইউরোতে জমেছে পর্তুগাল ফ্রান্স লড়াই। 2-2-এ ড্র হয়েছে 2 চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ। জোড়া গোল দিয়ে পর্তুগালের ত্রাতা রোনালদো, অন্যদিকে ফরাসিদের হয়ে বেনজেমাও জোড়া গোল করেছেন। আরেক ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছে হাঙ্গেরি। 2-2 গোলে ড্র হয় সেই ম্যাচ। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি 3 বড় দলই এফ গ্রুপ থেকে শেষ 16 নিশ্চিত করেছে। ফ্রান্স কিছুটা নির্ভর। রাউন্ড অফ 16-এর জন্য ড্র চাই পর্তুগালের, কিন্তু হারের সংখ্যা চেপে বসেছে। গোলকিপার রুই প্যাট্রিসিও যেই সেভ করেছেন সেটাই তো নেক্সট রাউন্ডে তুলে দিল সেলেকাওদের। পগবার শট ফেরানোর পরক্ষণেই গ্রিজম্যানের শট আটকেছেন। তারপরও বোধহয় প্যাট্রিসিও পার্শ্ব চরিত্র। কেন্দ্রে তো ওই একজন, ক্রিস্টিয়ানো রোনালদো। আলিদায়ের 109 গোলের রেকর্ড স্পর্শ করেছেন 2 অর্ধে 2 গোল দিয়ে। দুইটাই পেনাল্টি থেকে। প্রথমে এগিয়ে দেন দলকে, পরেরটায় সমতা ফিরিয়েছেন। সাবেক ক্লাব সতীর্থ বেনজেমাও পাল্টা জবাব দিয়েছেন তার প্রথম গোলে স্পট কিকে। পরেরটায় অফসাইড ট্র্যাপ ভেঙেছেন। ফিনিশিং বিশ্বমানের। অবশ্য ম্যাচের 3টি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কথা উঠতেই পারে। 2 চ্যাম্পিয়নের লড়াই সমতায় শেষ। ফ্রান্স গ্রুপ সেরা আর তৃতীয় সেরা হয়ে পর্তুগাল উঠেছে শেষ 16তে। জার্মানি অঘটন এড়িয়ে গেছে অল্পের জন্য। হাঙ্গেরি যে ধাক্কা দিয়ে গেছে তার রেশ বোধহয় অনেকটা সময় তাড়িয়ে বেড়াবে। 65 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল লোয়ের দল। হাভার্টস সমতা ফিরিয়ে যে স্বস্তি দেন তা মিনিট 2 টেকেনি। আবারও লিড হাঙ্গেরির। ততক্ষণে বিদায় শঙ্কা জেকে বসেছে জার্মানি ডেরায়। 84 মিনিটে গোরেৎসকা বাঁচিয়ে দিলেন এ যাত্রায়। গোল পার্থক্যে দ্বিতীয় হয়ে শেষ 16তে ডায়মন্ড শেফ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। করোনায় রাজশাহী মেডিকেলে 53 দিনে 350 জনের মৃত্যু। ভারতীয় ডেল্টা ধরন ও স্বাস্থ্যবিধি মানায় অনীহাই কারণ। করোনায় বিকল্প ব্যবস্থা হিসেবে শিক্ষা টিভি চালুর উদ্যোগ। থাকবে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস লেকচার। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুরে এডিসের ঘনত্ব প্রায় দ্বিগুণ, বলছে গবেষণা। এবং বিশ্বে করোনায় মৃত্যু 39,06,000, আক্রান্ত 18 কোটির বেশি। একদিনে মৃত 8,302 জন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।